হয়তো আগুনের উপর দিয়ে হাঁটা দেখালেন, আগুন খাওয়া দেখালেন, এই জিনিসগুলো। আরেকটা হচ্ছে যে আপনারা কিছু কিছু বলেন যে এটা হওয়া সম্ভব, এটা করা সম্ভব, এটা বলা সম্ভব, এইভাবে এটা মূলত যেমন হচ্ছে ধরুন কেউ যদি বলে যে আমাকে অমুক জ্যোতিষী এই বলেছিল, আমাকে অমুক বলেছিল যে আমি তুমি কত তারিখে চাকরি পাবে, আমি তো ওই মাসে না, আমাকে বলেছিল তোমার বিপদ হবে, আমার মিলে গেল বা এই ধরনের। সেক্ষেত্রে আপনারা যেটা বলেন যে এরকম কাউকে দেখে অনুমান করে। তাই বলিনি, আপনি আমাদেরই ডাকবেন, আপনাদের এখন যেখানে থাকেন সেখানে এক নাম যে কেউকে ডাকবো, লটে করেই দিন বা জন্মাই দিন, প্রথম দিন দেখছি তাতেও বলে দিতে পারবো তার সম্বন্ধে এত কিছু কথা কোনো জ্যোতিষী এতটা ভিতরে বলতে পারবেই না, পারা সম্ভব। অর্থাৎ মনস্তত্ত্বের উপর নির্ভর করে বলা সম্ভব যে কতটুকু সম্ভব। অমুক দিন চাকরি পাবে যদি কেউ বলে থাকে সে তো মিথ্যে কথা বলছে, সেই চ্যালেঞ্জটা নিয়ে নিন না, তিনি সেই জ্যোতিষীকে এনে দিন, আমরা প্রমাণ করে দিচ্ছি বুঝবি। আর নাহলে আপনারা যে কেউ উঠে আসুন, যতখানি ঠিকঠাক মতন বলতে পারো কোনো জ্যোতিষী অত পারফেক্টলি বলতে পারেই না, সম্ভবই না। আসলে এত কিছু বলতে পারি যে শুনলে তো সংস্থাটাই মনে হবে বাবা এটা সম্ভব। আমাদের সমিতির অনেক ছেলে বলবে। এবারে উল্টো দিক থেকে আবার অলৌকিক যে বিষয়গুলোর ভিত্তিতে আপনারা বলেন যে আমরা কত টাকার চ্যালেঞ্জ রাখছি, তো এটা থেকে আমার যেটা মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যে এক্ষেত্রে দুটো জিনিস। এক হচ্ছে যেগুলো আপনি বলছেন যে অনুমান করে বলা সম্ভব, মনস্তত্ত্ব প্রয়োগ করে বলা সম্ভব। এখন কেউ হয়তো বললেন যে তার ক্ষেত্রে এরকমটা ঘটেছিল, এবারে আপনি হয়তো বললেন যে এটা ব্যাখ্যা করে দেওয়া সম্ভব, কিন্তু যেহেতু সে সেটা সরাসরি প্রমাণটা হাতে দেখতে পাচ্ছে না, যেমন আগুনের উপর দিয়ে হাঁটা সম্ভব, আপনি আগুনের উপর দিয়ে হেঁটে দেখতে দিলেন, এই জায়গাটায় কারোর মধ্যে সংশয় কি কখনো থাকছে না? থাকলে আমরা তো তাকে এই কথা বলছি যে আপনি যেটা বললেন মানে এরকম বলেছিল, আমি তো এটা ঠিক আপনি বললেন বলেই গ্রহণ করতে পারছি না, কারণ আমরা জানি যে মানুষদের মধ্যে আমার মা, আমার বাবা, আমার মানে খুব শ্রদ্ধেয় কেউ মিথ্যে কথা বলতেই পারেন না, এরকম ধরনের একটা ধারণা অনেকেই ধরে রাখে, আমরা এটা জানি। কিন্তু এরকম ধরনের যদি নাকি ভাবতে থাকি আমার মা বা বাবা কেউ মিথ্যে কথা বলতেই পারেন না, তাহলে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়। কারণ প্রত্যেকেই যারা মিথ্যে কথা বলেন, অসৎ কাজ করেন, দুর্নীতি করেন, তারা প্রত্যেকে কারোর না কারোর বাবা বা মা, সুতরাং কেউই তাহলে দুর্নীতি করেন, এটা কি হয়? ঠিক সেরকমভাবেই আপনার নিরপেক্ষভাবে আপনার ব্যাপারটাকে বিশ্বাস বা অবিশ্বাস না করে সরাসরিভাবেই বলছি ওই জ্যোতিষী যে আপনি এনে দিন 25 লক্ষ টাকা এখন চ্যালেঞ্জ মানি, তিনি এরকম সহজ সরল, আপনার মতো কঠিন যাব না, সহজ সরল প্রশ্ন করবো আর শিক্ষাগত যোগ্যতা কারো মিলিয়ে দেবে, তা আমরাও নিশ্চিন্ত হলাম জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে আমরা হেরে গেছি, আমরা টাকা দিয়ে দেবো অ্যাসিডেন্ট দিয়ে দেবো। এই ক্ষেত্রটা কেউ যদি এসেছে জিতবই কোনোদিন। এখান থেকে এরকম মনে হতে পারে, ধরুন আমি একজন জ্যোতিষীকে দেখিয়েছি বা একজন জ্যোতিষীকে আমি বিশ্বাস করি, এবার তিনি আপনি চ্যালেঞ্জ করলেন এবং ধরে নিলাম তিনি চ্যালেঞ্জে হেরেও গেলেন। এখন এটা থেকে কিন্তু এটা প্রমাণ করা যায় না যে তার মানে কি এই জ্যোতিষীটা খারাপ, কিন্তু জ্যোতিষী ব্যাপারটা ভালো হতে পারে। যেরকম এবার বলছি যে আমি একটু অপরপক্ষের যুক্তিটা দিচ্ছি আর কি, হ্যাঁ, যে এটা হতে পারে, কারণ তিনি বলতে পারেন যে এই ডাক্তারটার কাছে আমার অসুখ সারেনি বলে আমি কি বলবো যে ডাক্তারি শাস্ত্রটা ভুল, হয়তো আরেকজন ভালো ডাক্তার আছে, এইটা নিয়ে কেউ তো এরকম। এই ক্ষেত্রে আমরা বলি যে এই ওষুধটা কাজ করছে কিনা পৃথিবীর বিভিন্ন গবেষণাগারে দেখা হয়েছে, এই ওষুধটা এই জীবাণুকে নষ্ট করে বা ধ্বংস করে। তারপরেও আবার একজন রোগীর বয়স কি, কতদিনের অসুস্থতায় ভুগছেন, তার জেনারেল স্বাস্থ্য কেমন ইত্যাদির উপর অনেক কিছুই নির্ভর করে, এগুলোকে বলে নিয়েই বলি। সুতরাং ওষুধ যে কার্যকর সেটা প্রমাণ করতে বিভিন্ন গবেষণাগারে প্রমাণ করে দেখা গেছে এই ওষুধ এই ভাইরাসগুলোকে মেরে দিচ্ছে, কিন্তু আমরা এরকম ধরনের কোনো প্রমাণ পাইনি যে স্টোন কোনো ভাইরাস মেরে ফেলে বলে ওরা যে বলে স্টোনে ওষুধ ছাড়া পাইনি। কোনো রকমভাবেই কোনো কিছু পূর্ব নির্ধারিত এটা হতেই পারে না, কারণ ওনারা একই সঙ্গে দুটো ভুল করেন। এক, ওনারা ঈশ্বরে বিশ্বাস করেন কিন্তু ঈশ্বর সমস্ত কিছু নিয়ন্ত্রণ হলে গ্রহ নক্ষত্র হতে পারে না। দুই, ওনারা স্টোন প্রেস্টার করেন বা যন্ত্রম দেন বা যা খুশি দেন, একটা কিছু তো দেন যেটার দামটাই বেশি,
এইবার তারা দেন কেন? ভাগ্যটাকে পাল্টে দেওয়ার জন্য। ভাগ্য যদি পূর্ব নির্ধারিত না হয় তাহলে ওনারা ক্যালকুলেশন করবেন কি করে? একটা স্টোন একজন নিলেই তার আশেপাশে সমস্ত ভাগ্যের, বহু মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে গেল। সুতরাং এটা হতেই পারে না, এটা তো আমাকে বোঝাতে হয় তাদের। তারা যদি না বুঝতে চান, তারা যদি মিথ্যে কথাকে আঁকড়ে থাকেন, আমাদের কিছু করার নেই। কেউ যদি মিথ্যে কথাটাকে আঁকড়ে থাকেন যে অমুক দিন চাকরি হয়েছিল, তিনিও জানেন মিথ্যে কথা বলছেন, তিনি তো সবচেয়ে বড় জানেন। যেমন জ্যোতিষীরা যেমন সবচেয়ে বড় জানেন না যে আমরা প্রতারণা করি, এরকম আর কি। এখানে একটা ব্যক্তিগত রেফারেন্স আছে, সেই রেফারেন্সটা বেশ পুরোনো রেফারেন্স। আপনি যখন আমাদের সরাসরিতে 1986 সালে অনুষ্ঠান করতে গেছিলেন, তো তখন এই প্রশ্নটা আমাদের বাড়ির থেকে কেউ করেছিল। তো সেই সূত্রটা এগুলো ঘুরিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমার বাবা বেসিক্যালি বামপন্থী মানুষ ছিলেন, বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। একটা সময় 59-এ মহাত্মা গান্ধীর সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তীতে সরকারি চাকরি করেছিলেন, কিন্তু মুক্তমনা মানুষ ছিলেন। আচ্ছা, এবারে উনি একটা সময় বেঙ্গল কেমিক্যালে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবে ঘোষণা হয়, তখন উনি ওখানে ডেপুটেশনে গেছিলেন। কেন্দ্রীয় সরকারের চাকরি করতেন, অডিটার অ্যাকাউন্ট সার্ভিসে। ওখানে উনি গেছিলেন, ওখানে পোস্টিং হয়েছিল মানিকতলা ফ্যাক্টরি। ওখানে একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তার নামই এনার সাথে যোগাযোগ হওয়ার পরে উনি কিছু কিছু এরকম খারাপ একটা কথা বলতেন, যে কথাগুলো পরবর্তীকালে দেখা গেছিল যে মিলে গেছে। হ্যাঁ, কারণ এইটা নিয়ে আমাদের বাড়িতে বাবা যেহেতু খুবই করতো না, বাবার মধ্যে কিছু সংশয় তৈরি হয়েছিল, এটা কী করে হতে পারে। উনি আমাকে বলছেন যে আপনি বম্বেতে ঘুরে যাচ্ছেন, আপনি টিকিটটা ক্যান্সেল করুন। কেন, কী বৃত্তান্ত বললেন না। এবার দেখা গেল যে এই সপ্তাহটা যাওয়ার কথা, সেই সপ্তাহটা আমার ঠাকুমা। এখন এটা যদি কোনো প্র্যাকটিসের মধ্যে আমি না থাকি, তাহলে এটা আমার মনকে কিছুটা দুর্বল করবে। এখন এক্ষেত্রে যদি ধরুন আমি আপনাকে প্রশ্নটা করি যে একদম মানে এই যে আমি এরকম একজন বলেছিল আমাকে, তিনি তো মিলিয়ে দিয়েছেন। এবার আপনি যদি বলেন যে ওনাকে ডেকে নিয়ে আসুন, চ্যালেঞ্জ করুন, সেটা তো বাস্তব নয়। আমি তো সে তার কাছে যেতে পারছি না, কিন্তু এ থেকে আমার সংসারটা মিটল না। কিন্তু আমি বলছি সত্যি মিলল না, কারণ একটা ধন্দ রয়ে গেল। আচ্ছা, আমি বলছি সত্যি মিটল না, একটা ধন্দ হয়তো তার মনে তৈরি হলো। কিন্তু আমি একটা কথা বলি যে আমাদের যেমন নাকি বললাম যে কেউ এলে অনেক কিছু মিলিয়ে দেবো, আমি একটা বাস্তব সত্যি ঘটনা বলছি। একজন মহিলার সাংবাদিক আরেকজন তরুণ এক সাংবাদিকের সঙ্গে আমাদের ক্লাসরুমে এসে সেই মহিলা সাংবাদিক বললেন আপনি বলে জ্যোতিষী করেন ভালো। আসলে আমি যে উল্টোটা করি সেটা না জানলেও বললেন আপনি আমাকে বলুন তো দেখি হাত দেখে আমার সম্বন্ধে কী বলতে পারেন। তাতে আমি বললাম আমি হাতও দেখতে হবে না, কিন্তু বললে কি সেটা ভালো লাগবে, সবার সামনে বলবো? হ্যাঁ বলুন। সে মহিলার বয়স তখন 28। আমি বললাম যে আপনার হাজব্যান্ড প্রায় আপনার দ্বিগুণ বয়স, অন্তত 50 তো হবেই, মিলেছে? বললেন হ্যাঁ। আপনার হাজব্যান্ড আপনাকে প্রাইভেট পড়াতে, আপনার হাজব্যান্ড মানে আপনার জন্য প্রচণ্ড খরচা করেন, বিপুলভাবে খরচা করেন, যতখানি আয় তার থেকেও বেশি দরকার মতন খরচা করেন। মিলল। আপনি মদ্যপান করেন, হ্যাঁ। মানে ইফিনেট বললাম যে আপনি কিন্তু বিয়ের আগে প্রেগনেন্ট হয়েছিলেন, এই কথাটাও বলেছিলেন। উনি না বললেন, কিন্তু পরে স্বীকার করলেন। কিন্তু হাজব্যান্ডকে ফোন করে জানতে চাইলেন আমি ওখানে চিনি কিনা। কিচ্ছু চিনি না। হাজব্যান্ড বললেন আমাকে যখন আমাদের সমিতির অনেকে জানতে চাইল, তখন আমি জানিয়েছিলাম যে কি কি কারণের উপর নির্ভর করে এতগুলো কথা বলতে পেরেছিলাম, কারণ প্রত্যেকটার সঙ্গে সম্পর্ক এত সুন্দর, যার জন্য আমাদের সমিতির অনেক ছেলে মেয়েরাই যে কোনো জায়গায় স্টেজে তুলে এত মিলিয়ে দেবে যে ঠিক এরকম কেন, মানে অনেক সুন্দর সুন্দর বক্তব্য রেখে রেখে পর তার অতীত সম্বন্ধে অনেক কিছু মিলিয়ে দিতে পারবে। কারণ আমি দেখেছিলাম মেয়েটির হাজব্যান্ড পোস্ট অফিসে কাজ করেন, এইটুকুন খালি শুনলাম, শুনেই ভাবলাম মেয়েটি
যতখানি মানে অন্তত দেখতে সুন্দরী, কিন্তু এলডির সঙ্গে বিয়ে হওয়ার ব্যাপার না। আর এলডি এত দামি ক্যামেরা দিচ্ছে, অমুক দিচ্ছে, তমুক দিচ্ছে, মানে অনেক কিছু যেভাবে খরচা করে থাকে বৃদ্ধাশ্রম তরুণী মার যাওয়ার সম্ভাবনা বেশি। এবং এই বৃদ্ধ যদি দেখি তরুণীকে বিয়ে করে থাকে, তাহলে কি প্রাইভেট পড়াতো? খুব দ্রুত ক্যালকুলেশন করা হয়। কেন বিয়ে করতে বাধ্য হয়েছিল, এতটা ক্যালকুলেশনের উপরেই কিন্তু বলা হয়েছিল। যেমন এরকম হয়েছে যে আমরা একদিন অ্যাসোসিয়েশনে আছি, অ্যাসোসিয়েশনে দুটি ছেলে সেদিন ঢুকলেন, দুজনের ছেলে না বলে বলা উচিত দুজনের বয়স ৩০ থেকে ৪০। কিছুক্ষণ কথা সমস্ত হলো। প্রথম দিন আলাপের পর আমি, সুমিত্রা এবং সীমা নামে একটি মেয়ে, আমাদের সমিতির তিনজনে একসঙ্গে ফিরছিলাম ট্যাক্সিতে। তখন আমি বললাম যে দুটি ছেলে হলো, তার মধ্যে একটি ছেলে নাম জয়দেব। বললাম জয়দেব কিন্তু মানসিক রোগ। তাতে ওরা ভাবলো যে আমি একটা বারফারটাই করে বা একটা হামবাড়া ভাব দেখে খুব সাইকোলজি বুঝি, এরকম মানে বোঝাবার একটা প্রমাণ করার একটা চেষ্টা করছি। সুতরাং একটা চ্যালেঞ্জ করাই হলো। সুমিত্রা এবং সীমা ধরেই নিল যে আমি একটুখানি বাড়াবাড়ি করছি। সুতরাং বললো যে এরকম না, কী করে বুঝলে যে পাগল, মানসিক ভারসাম্যের অভাব আছে, আমরা তো কিছু বুঝলাম না। 100 টাকার চ্যালেঞ্জও হলো যে ঠিক আছে 100 টাকা বাজি, তিনজনে খেয়ে নেবো। পরের দিন যখন আবার দুজন এলো, আমি সরাসরি বললাম তুমি কোথায় চিকিৎসা করাচ্ছি? না এখনো করাচ্ছি বলে একটা মেন্টাল চিকিৎসালয়ের কথা বললাম। 100 টাকা জিতলাম। আমি প্রায় সবসময় মানে একটা ঘটনা, একদিন আমাদের সমিতির মানসী মল্লিকের এক বান্ধবী, তার মা বাবা, তার ভাই এলো, একটা একসঙ্গে একটুক্ষণ আড্ডা দিল, বেরিয়ে গেল। একটা কাজই এসেছিল, দেখা করে বেরিয়ে। তো ভাইটার সম্বন্ধে আমি বললাম ও কিন্তু সমকামী এবং ও কিন্তু একটু বেশি বয়সের মহিলাদের সঙ্গে একটা শারীরিক সম্পর্ক আছে, ড্রাগ নেয়। শুনে মানসী মল্লিক, যে আমাদের অনেক লিখে রেখে, মানসী অত্যন্ত ক্ষিপ্ত হলো এবং বললো কিছুতেই না, খুব বেশি হলে বিড়ি খায়, অমুক তো জ্ঞান দেন। তারপরে মেন্টাল হসপিটালে ভর্তিও করতে হলো। কারণ আমি বলার পর দেখা গেল আমি যা যা বলেছি প্রত্যেকটা সত্যি। ড্রাগ নেয়, বন্ধুর মায়ের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে নিয়েছে, কে কাকে করেছে জানি না, আবার সমকামী। এই যে প্রত্যেকটা দেখলেই যে বোঝা, সেটা আমি যেভাবে বুঝি আমি বলতে পারি। আমি হঠাৎ করে একটা বলে দিলাম যে এখন বিক্রি করে দেবেন, সেটা আমার মানসিক নানা রকম ভাবনার থেকে আমি বলে দিলাম এখন বিক্রি করে দেবেন। হয়তো তিনি জানতেন যে আপনার ঠাকুমা অসুস্থ বা কোনো কিছু, হয়তো শুনেছিলেন, ভাবলেন থাক, হয়তো সেটা শীতকালে বৃদ্ধরা মারা যান, আমি সবই হয়তো বলছি। কিসের উপর তিনি ক্যালকুলেশন করেছেন আমি তো এক্ষুনি বলতে পারছি না, তার উপর তিনি ক্যালকুলেশন করতে পারেন। এরকম ক্যালকুলেশন যে আমরা করতে পারি, এই উদাহরণ দিতে গিয়ে কয়েকটা বললাম, কাউকে ছোট করার জন্য। তো এটা তো আমি খুব ডিটেলে শুনলে আমি হয়তো বুঝতে পারবো যে কিভাবে বলা হয়েছিল। আমি তো মানে নীতিগতভাবে এটা মেনে নিচ্ছি যে যেটা আপনারা বলছেন, যেটা বলে দেওয়া সম্ভব বলে যেটা বলছেন, সেটা বলে দেওয়া সত্যিই সম্ভব। এবং তার পেছনে হয়তো একটা নির্দিষ্ট যুক্তি, নির্দিষ্ট একটা ইনটিউশন বা নির্দিষ্ট একটা চিন্তা ভাবনা করে, এবং তার সাথে একটা প্র্যাকটিসও আছে, সবটা মিলিয়ে। আমি যেটা বলতে চাইছিলাম যে এটা তো ধরুন এই যে সংশয়ী মানুষটি এসছেন, তার সংশয়টা কাটানোর ক্ষেত্রে এটা কতটা কার্যকর? আমি বলছি সবাই তো সংশয় কেটে যাবে সবার, এরকম ধরনের কোনো কিছু বলা যায় না। যেমন আমি হয়তো ভাত রাঁধতে পারি না, আমি কোনোদিনই ভাত রাঁধতে শিখতে পারলাম না, কারণ আমার হয়তো সেটা দুর্বলতা। আরেকজন, আমার বউ হয়তো পেন্টিং করতে জানে না, কোনোদিনই পেন্টিং শেখাতে গেলে পারবে না। কে কীভাবে হবে নি এটা তো বলা যায় না। আরেকটু এখানে আমি এটাতে এই যে আপনি যে বিভিন্ন দৃষ্টান্তগুলি দিলেন, যে যেখানে আপনি বলে দিচ্ছেন, তো এটা তো নিশ্চয়ই কোনো
অলৌকিক ব্যাপার নয়, এটা একদমই একদম না। নির্দিষ্ট হ্যাঁ। একটা এটার পেছনের যে প্রক্রিয়াটা সেটা ঠিক কিরকম? এই যে যেমন মেয়েটিকে দেখে কীভাবে অ্যানালিসিস করেছিলাম বলেছিলাম, আর যে কোনো সময় পাগল ড্রাগ নেয় তাদের কতগুলো সিমটম আছে। একজন ড্রাগ যে নেয় সে কিন্তু কিছুটা একটু একটা জিনিস হয়, সে খুব একটা চোখের দিকে তাকিয়ে কথা বলে না, প্রশ্ন করলো, সে একটু নোংরা থাকবে, অবিন্যস্ত নোংরা। তার মানে এই না যে তার বাড়িরা সবাই নোংরা। এইটুকুন দেখার পর হোমোদের চেনা কিন্তু অত্যন্ত সোজা। যদি তুমি 10টা হোমো দেখেন, একটা হোমো দেখলেই তার হাত বা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বলতে পারেন হোমো, সে বিখ্যাত হোক অবিখ্যাত হোক, হোমোদের চেনা খুব সোজা। আর হোমোদের মধ্যে সেক্সটাই হলো জীবনের মুখ। এই হোমোদের মধ্যে অনেকেই মানে যখন নাকি বিপরীত কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করে তখন সাধারণভাবে সবসময় তারা বেশ মায়ের বয়সী কাছাকাছি হলে ভালো হয়। এটা তুমি বলতে পারো? বলুন। হ্যাঁ, এবারে আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি এবং এটা নিয়েও অনেকগুলো আলোচনা আমরা করবো। এটা হচ্ছে যুক্তিবাদীর ব্যক্তিগত জীবনযাপন, তার সংকট, তার বিপন্নতা, তার নির্জনতা, এগুলো আমার মনে হয়েছে, আমি আপনাকে আলোচনার সূত্রে কিছু কিছু দৃষ্টান্ত দেবো হয়তো, এগুলো কি সত্যি, এগুলো কি তার ক্ষেত্রে ঘটবে না? জল খেবো। সংকট আসবেই যদি সে নেতৃত্ব থাকে, কারণ আপনি একটা বিপরীত স্রোতে সাঁতার দিতে যাবেন, সংকট আসবে, বহুতর সংকট আসবে। সরকারি বেসরকারি মানে আজকাল পার্টিরা যে পার্টি বিরোধিতা করবে, সংকটের কোনো শেষ নেই। আমি একটা জমি কিনেছিলাম, বাড়িটা ছাদ পর্যন্ত তুলেছি, রেভিনিউ হয়েছে। সিপিএম পার্টির এক নেতা প্রথমে বললো 80,000 টাকা দিতে হবে, তবে 20 পয়সাও দেবো না। কিন্তু এটা সবাই জেনেও এটা নিয়ে কিচ্ছু করেনি, বাড়িটা তৈরি করতে পারে। আমার যদি একটু প্রভাব থেকেও আমি না পেরে থাকি, এটা আমার সংকট, কিন্তু তার জন্য আমি কিচ্ছু বিষণ্ণ হয়নি, কিছু হয়নি, আমার কাজ কর্ম সব ঠিকঠাক। 96 সালে একটা সংকট এলো যখন দেখলাম যে কোনো জেনারেল মিটিং হয়নি, কিচ্ছু না। হঠাৎ সকালবেলা জানলাম যে আমাকে নাকি তাড়িয়ে দিয়েছে, এবং পরবর্তীকালে জানি তার সঙ্গে মিডিয়ার বিখ্যাত বিখ্যাত রথী মহারথী কারা ছিল, রাজনৈতিক মন্ত্রী কারা ছিলেন, ফান্ডেড এনজিওর কারা ছিলেন, সমস্ত কিছু পরিষ্কারভাবে জানলাম। কারণ আমিও সংবাদপত্রে অনেকের সঙ্গে যোগাযোগ আছে, যেহেতু সাংবাদিকতার একটা কাজকর্মের সঙ্গেও বিভিন্ন সময় জড়িত থাকে। শুনলাম, এবং সে একটা ভয়ঙ্কর অবস্থা যে 1994 যখন বিবিসি ফিল্মটা তৈরি করলো এবং অনেককে এক করার যে একটা প্রয়াস ছিল সেটাকেও বাধা মানে ধাক্কা মারার জন্য এটা যেমন হলো, তাহলে শুনলাম লক্ষ লক্ষ টাকা, ব্যাপার না, কোটি কোটি টাকা নাকি ফান্ডেড এনজিও, 3টে এনজিওর নাম করে, ব্যক্তিবাদী সমিতি, মানবতাবাদী সমিতি এবং আরেকটা এনজিওর নাম করে আসবে, এই প্রতিশ্রুতি দিয়েছে। লাখ লাখ টাকার ব্যাপার না, কোটি কোটি টাকার ব্যাপার। তাতে অনেকেই কারা গেছে না গেছে, হঠাৎ একটা ধাক্কা দিয়েছে। তাতেও কিন্তু যেদিন সকালবেলা উঠে কয়েকটা কাগজে খবরটা বেরোতে দেখেছি, ছবি সময়, তারপরে অফিস গেছি, অ্যাজ ইট ইজ অফিস করেছি, কেউ এই নিয়ে আমাকে কোনো প্রশ্নও করেনি, কারণ আমার কাছে সংকটটা ছিল। ঠিক আছে, আমার বিরুদ্ধে 13টা কেস করলো, একটা কেস মানে সপ্তাহে হয়তো 2-3টে করে গেট করতো, কিন্তু একটা কেস একদিন যখন হতো সেদিকে নিয়ে ভাবতাম, এই করতে করতে প্রত্যেকটা 13টা কেসই শেষ পর্যন্ত জিতে বেরিয়েছি। কারণ আমার কাছে 13টা কেস একসঙ্গে জট পাকায়নি, একটা কেস একটা ইন্ডিভিজুয়াল কেস জিতে গেছি। এরকমভাবে প্রত্যেকটাকে ভেবেছি, যেদিন যাবো তার আগের দিন দেখে নিয়েছি, গেছি। এ নিয়ে কোনো টেনশন নেই, কোনো কাজ বন্ধ করেনি। 96 আগস্টে ঘটনার পরও 96তেও বই বেরিয়েছে, ধারাবাহিক লেখা চলছে, কোনো কিছু একটা কিছু আমার কাজকর্ম বন্ধ হয়নি, আমি একাকিত্বও ভোগ করিনি। আমি একটু পুরোনো
একেবারে প্রথম প্রশ্নটা এবার আসবো, সেটা হচ্ছে যে যদি প্রবীর ঘোষ সংগঠক না হতেন তাহলে 96 সালের অনভিপ্রেত ঘটনাটা কি তাকে ফেস করতে হতো? না, হতোই না। আমি দ্বিধাহীনভাবে বলছি, যদি নাকি আমি খালি গডম্যান ধরে বেড়াতাম এরকম হতোই না। মানে এত টাকা এত বিনিয়োগ করা হয়েছিল আমার পেছন ধ্বংস করার জন্য। আপনি জানেন না আজকাল একটা স্কুল কমিটি একটা ছোট ছোট ক্লাব দখল করার জন্য যে যখন চেষ্টা হয়, তখন আমাদের সমিতি দখল করার চেষ্টা হবে না দেখা হয় নাকি? আমি কি এই প্রদেশের বাইরে বাস করছি? হয়েছিল হয়েছিল যদি নাকি এরকম ধরনের একটা জোরালো সংগঠন না করতাম, হতো না, ইন্ডিভিজুয়াল থাকতাম, হতো না। একদম ঠিক কথা। এবং এখানে ধরুন যেটা আপনি বলছেন যে মানে বাইরের প্ররোচনার জায়গাটা ছিল, আর কিন্তু ভেতরেও তো অনেকে হ্যাঁ পারচেজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো হতেই পারে। তাদের ক্ষমতার লোক, তাদের ব্যক্তিগত কোনো গোপন সমস্যা, তাদের অর্থের হাতছানি, কারণ অনেকেই বেকার ছিল। যে 10-12 জনকে হাতের মুঠোতে পেয়েছিল তারা প্রত্যেকেই ঠিকঠাক মতন কিছু না কিছু, মানে তাদের মধ্যে বেশিরভাগই বেকার। ফান্ডের এনজিও করেছিল দেবাশিস ভট্টাচার্য, যে স্ত্রী দেবাশিস ভট্টাচার্য, দেবকুমার হালদার, তারা ফান্ডের এনজিও করেই ফেলল থেকে শুরু করে যারা। আসলে এই প্রশ্নটা দুটো মাত্রা আছে। একটা হচ্ছে যে ব্যক্তিগত স্তরে যেটা বিষণ্ণতা বা ক্লান্তি বা যেটা সংকটের জায়গাটা, যেটা আমি আপনাকে প্রশ্নটা যখন করছি মানে ব্যক্তি প্রবীর ঘোষের সাথে, আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি যে ধরুন আমি একজন যুক্তিবাদী বা মিস্টার এক্স একজন যুক্তিবাদী, আচ্ছা তিনি তার জীবনে অনেক মুক্ত মনে চর্চা করেন, সংস্কার বিরোধী ধর্মীয় গোড়ামি থেকে মুক্ত, কিন্তু বাদ বাকি সামাজিক জায়গাটা তো সেরকম নয়। ফলে এই যেমন আমি এই প্রসঙ্গটা একটু আসছিলাম যে আপনার বন্ধু কারণের কথা বলছিলাম, তিনি হয়তো জ্যোতিষের প্রবল সমর্থক, তো এটা আমার মনে হয়েছে যে একজন যুক্তিবাদীর সম্পদ। তার পাশে যারা আছে, তিনি দরজাটা খুলে বাইরে বেরোলে যে মানুষগুলোর মুখ দেখবেন, অফিসে যাদের সাথে উঠবেন বসবেন, স্কুল বা কলেজ বা তার সবাই তো সেই তার মতো পিউন নয়। সেখানে তার একটা মানে সেই জীবনানন্দের কবিতার মতো নিজের মুদ্রাদোষে নিজের আলাদা হয়ে যাওয়ার একটা যে বোধ, এইটা তাকে কখনো কখনো বিষণ্ণ করে বা করতে পারে কিনা, এটা আমি জেনারেলাইজ করছি না, এটা ব্যক্তি প্রবীর ঘোষকে না করলেও ক্ষেত্রে আমার ক্ষেত্রে বলি, মনে গেল কোনো একজন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তিনি তার তত্ত্বটা এবং তার তত্ত্ব এবং তথ্য অনেক বিজ্ঞানীরা আস্তে আস্তে মেনে নিতে লাগলো। তিনি কিন্তু তার বাড়ির তার স্ত্রী এবং তার পরিজনদের বোঝাবার জন্যে আদা জল খেয়ে লেগে পড়েননি যে আগে পরিবারের সবাইকে বোঝাতে হবে। এটাই হলো ঠিক রাস্তা। যে আমি যেটা বললাম সেটা কে গ্রহণ করলো, কে গ্রহণ করলো না কিচ্ছু না, সময় দেখা যাবে। কিন্তু আমি যেটা বললাম সেটা গ্রহণ করার লোক থাকলে হলো, আমার বাড়ির লোক গ্রহণ করতে পারে, নাও পারে। আমার বাড়ির লোকেদেরই আগে গেলাতে হবে এরকম ধরনের ব্যাপারে আমি নেই। সত্যি কথা বলতে কি, আমি মানে কোনোদিনই হই করে আনন্দে থাকা ছাড়া কোনোদিন দুঃখ বলে কোনো কিছু অনুভব করি না। দুঃখ ব্যাপারটা আমার ভাল লাগে না, সুতরাং আসেও না, আমার খুব ধরা যায় হতে পারে। আমার আজ পর্যন্ত সত্যিই ধরা দেয়নি। আমি দুঃখটা ছেড়েই দিলাম, আমি বলছি যে ওই একটা বিষণ্ণতার ব্যাপার, একটা নির্জনতা, মানে আমি বলতে চাইছি আমি যুক্তিবাদী, আমি এত বুঝি, আমি এত সংস্কার মানে, কিন্তু আমার যারা আশপাশ দিয়ে ঘুরছে তারা যেন আমি এতটাই সংকট না আমার কাছে না। আমি আর কি না আমি বলছি জানি না, আমি আর কি সবাইকে বলি কোনো রকম ভাবেই কোনো নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে কিছুই ভাববি না, দেখবি মানে আরামে থাকবি, বিন্দাস থাকবি। দেখ না সব কিছুই ভালো। আমাদের ছেলে মেয়েদের মধ্যে এটা কিন্তু প্রকট একটা ভাবে দেখা দিয়েছে, প্রত্যেকে ভালো থাকে। মার খেলেও ভালো থাকে, না মার খেলেও ভালো থাকে, এটা কোনো কিছু অ্যাকশন নেই গেল। এদের মধ্যে কারো কোনো রকমভাবেই কোনো বিষণ্ণতা কিচ্ছু না, হই হই করে আনন্দে থাকাটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রেরণা।
আমি সত্যি বললাম, একটু না বাড়িয়ে কমে বলছি। এখানে একটা প্রসঙ্গ আছে, আমি দেখছিলাম বইটাতে যে বর্ধমানে কোনো একটা অনুষ্ঠানে কেউ গেছেন সর্বমঙ্গলা মন্দিরে, আপনার বইতে প্রসঙ্গ পরিবেশ হ্যাঁ, বলি বন্ধ করতে হবে। ওখানে কেউ গেছেন, লিখেছেন যে যিনি লিখেছেন এখন, তিনি লিখছেন যে বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে অনেকে মানত করলে, অনেক আমাদের দলের অনেকে মানত ওটা দেখতে গেল। মানত করলে যে হ্যাঁ, আপনি ওটা খবর বলেছেন। দিতে। হ্যাঁ, কিন্তু এটাও তো ঘটনা যে ধরুন আপনার এই টিমে যারা আছেন, মানে যারা খুব কোরের বাইরে, মানে হুম। নিশ্চয়ই একটা তার তো পরিধিতে অনেক মানুষ থাকে, তারা কি সকলে একেবারে মনে মানসিকতায় না, নাই হতে পারে। একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা হবে, নাহলে ছিটকে যাবে। আমি তো খালি যুক্তিবাদী বেছে কি করব, খালি যুক্তিবাদী দিয়ে বেছে নিয়ে এসে মেম্বার করতে পারি না। আমার বিজেপি হলো কি ভগবান ভক্তরা হলো, এলেই আমি তাদের যা যা প্রশ্ন উত্তর দেবো, যা কিছু আন্তরিকতার সঙ্গে মিশবো, এই করতে করতেই জয় করার জন্য তো আমাদের গোটা পৃথিবীটাই রয়েছে। যে কেউ আসবে আমাদের কথা শুনবে, আস্তে আস্তে তার পরিবর্তন হয়ে যাবে। সুতরাং আমি কোনোভাবেই বাদ বিচার করবো না, একদমই করবো না। এটা এটা আসলে এই প্রশ্নটা আমাকে কখনো কখনো হর্ন করে। কারণ ধরুন আমি মোটামুটি মানে মোটামুটি কথাটা বলবো না, আমি মোটামুটি ধরুন যুক্তিবাদ বলতে যেটাকে আমি বুঝি, যুক্তিবাদী, সেই অর্থে আমার কোনো ঈশ্বর বিশ্বাসও নেই, হ্যাঁ, নির্ভরতাও বাহ, কারোর উপর নেই, একদম 100% আমি ঈশ্বর বিরোধী, হ্যাঁ, তাহলে এবং জ্যোতিষীর ওপর কোনো ভরসা নেই, কারোর ওপর কোনো ভরসা নেই, নিজের ওপরই ভরসা করতে পছন্দ করি। ঠিক ঠিক নিজের ওপরই ভরসা করতে পছন্দ করি এবং আমার সেই ভরসাতেই আমি এগোই। কিন্তু কখনো কখনো আমার মনে হয়, ধরুন আমি যুক্তিবাদী সমিতির মেম্বারও নই, হ্যাঁ, মানে তাতে কিছু এসে যায় না। যেটা আমরা বলি, আমাদের কিন্তু মেম্বার বানানোর কোনো ব্যাপার না। আপনি যুক্তিবাদী, আমার সঙ্গে আপনার সুন্দর সত্যতা আছে। হ্যাঁ, ঠিক আছে। আর সে এমনি আসবে, তাকে জোর করে করে ক্যাম্পেইন করার মতন আমি ইলেকশনে দল করিনি যে যাকে খুশি তাকে দলে ভেড়াতে হবে, দল বাড়াতে হবে। কারণ আমরা এরকম দেখেছি, মানে ভারতবর্ষের সবচেয়ে বড় বিখ্যাত সায়েন্স ক্লাব গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সময় সে উঠে চলে গেছে। এখানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তার 80,000 না 90,000 মেম্বারদের ধরে রাখতে পারবে তো? সরকার চলে গেল, ধরে গিয়ে বা কী করবে? তারা টাকা তাবিজ নিয়ে মেম্বার হলে হরিসংস্থানের দল করলেই বা কি, আর যুক্তিবাদী করলেই বা কি, আমি বুঝি না। সুতরাং এগুলো ঠিক না। হ্যাঁ, সেটা ঠিক আছে। না, আমি ওই জায়গাটা থেকে ভাবছি অত্যন্ত ভালো। আমার যে এই যে ধরুন ব্যক্তিগতভাবে আমি একটা ওই মতবাদে বিশ্বাস করি বা নিজের যুক্তি বুদ্ধি দিয়ে কোনো কিছু বাইরে একটা ওরকম সুপার ন্যাচারাল, আমি একদম সম্পূর্ণ নিজেকে মনে করে গুরুত্বপূর্ণ মানুষ, হ্যাঁ, মানে আমার কোনো কিছুটা নেই। কিন্তু এই জায়গাটায় যখন ধরুন আমার পিতৃবিয়োগ হয়েছে, তখন আমি চেষ্টা করেছি একটা পর্যায় পর্যন্ত যে সংস্কারগুলোকে, তাই জন্য আমাকে পাড়া প্রতিবেশীরা খুব হেল্প করেছে, বলতে গেলে আমার পরিবার থেকে তৎমানের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো মানে একটা পর্যায় পর্যন্ত আমি রেজিস্ট করতে পেরেছি, একটা পর্যায়ে রেজিস্ট করতে পারিনি, আমার বয়স আরও 15 বছর কম ছিল। তো এই যে বিপন্নতা, এই বিপন্নতার জায়গাটা এখানে আপনার স্কুলিংটা কেউ যদি নাকি বলেন, আমরা সেখানে গিয়ে সুন্দরভাবে তাদের তাদের মা বা বাবা যিনি মারা গেছেন তাকে নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান কীভাবে হতে পারে, কী সুন্দর হতে পারে, শ্রাদ্ধ না করার পরেও কীভাবে আমরা প্রচারে নিয়ে আসতে পারি, কতগুলো টেকনিক্যাল ব্যাপার আছে। একটা কোনো উদাহরণ পেলে আমাকে বললে আমরা সেখানে যাব, গিয়ে আপনি দেখবেন যে গ্রামেগঞ্জের যাদেরকে আর কি প্রায় সমাজচ্যুত করলো, সেই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসবে সমান সমান। একটা উদাহরণ দিই, 2000 সাল পড়বে 1099 31 ডিসেম্বর, মানে যৌথ জীবনে কয়েকজন প্রবেশ করবে, অর্থাৎ তারা রেজিস্ট্রিও করবেন, তারা সামাজিক প্রথা মতন কোনো কিছু বিয়ে করবে না, তারা যৌথ জীবনে প্রবেশ করবে। মাইক বুকে বিশাল প্যান্ডেল করে প্রচুর একটা জনসমাবেশ হয়েছে। তার মধ্যে যেতে যেতেই মানে আমি বলেছিলাম লোকাল আশেপাশে যত গায়ক, নাটকের দল ইত্যাদিদের বলতে, যেতে যেতেই খবর পেয়ে গেলাম যে আমার সঙ্গে অন্তত জনা 25-30 আমাদের ক্যালকাটা মেইনের
সব সাথীরা চলেছে হই হই করতে করতে, নাচতে গাইতে গাইতে। আমি বলিনি যে ওদের অবস্থা কিন্তু খুব খারাপ, কারণ তাদের মধ্যে 8টা কাপলের মধ্যে 6টা কাপল সরে গেছে। চামড়া ছাড়িয়ে দেবে শুনে 6টা কাপল আর বিয়ে করবে, মানে ওই লিভ টুগেদার যৌথ জীবনে যাবে না। আমরা যে ঢুকলাম বারাসত, দক্ষিণ বারাসত কলেজের ইংরেজি প্রফেসর শম্ভু, দাদা দাদা কী হবে? ওরা বলছে এরকম মেরে চামড়া তুলে দেওয়া আমাদের হবে না। কেন হবে না? আরে তুমি এদিকে ভেবোই না, ওকে সাজাও তাড়াতাড়ি। ও করা হলো। একজন গান গাওয়ার পরে আমি মাইক ধরলাম, ধরে আমি কথা প্রসঙ্গে বলছিলাম যে আচ্ছা আপনি একজনকে আইডেন্টিফাই করেছে, একটা পডেস রেখেছিলাম। আচ্ছা আপনি পডেসটা নিয়ে ঘুরছে, আপনি কি আপনার বন্ধু এখানে কেউ আছে দেখান? আচ্ছা আপনার বন্ধুর সঙ্গে কোনো কীভাবে বন্ধুর সঙ্গে কোনো রেজিস্ট্রেশন করেছেন না? এরকম কয়েকজনের সঙ্গে কথা বলে এসে বললাম আমরা যখন কোনো বন্ধুত্ব করি আমরা কোনো রেজিস্ট্রেশন করি না। শুনলাম কারণ রেজিস্ট্রেশন করে বন্ধুত্ব হয় না। আপনারা কী বলেন, হয়? না না হয় না। বিয়েটা কি? একটা সম্পর্ক থেকে যাবে। প্রেমটা কি? সেইটাকে নিয়ে অনেকক্ষণ বললাম। প্রেম তো দুজনকে গভীর বন্ধুত্বের সঙ্গে গ্রহণ করার পর তো, তারপর তো প্রেম আসবে। যদি বন্ধুত্বই না হলো প্রেম হবে কি করে? রেজিস্ট্রেশন যখন হয় কি থাকে, দুজনে এর প্রতি অবিশ্বাস আছে বলেই গলায় গামছা দিয়ে যাতে আদায় করে নিতে পারি, সেই জন্য কতগুলো এগ্রিমেন্ট থাকে, চুক্তি হল দুজনের মধ্যে। এর তো বিরোধী। আপনারা কী বলেন? মানে ঐতিহাসিকভাবে সত্যি যে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে হইয়ে করে দিয়ে হলো, বৃদ্ধা সবাই বলবে হ্যাঁ এরকম ধরনের বিয়েই সমস্যা, এরকম যৌথ জিনিস। সুতরাং পাঁচটা বুঝে ঠিকঠাক মতন চলা। আমার একটা বইতে মনে আছে, সেটাতে একটা লেখা হয়েছে যে শতবর্ষ উৎসব ছিল, শতবর্ষ কলকাতা হাইকোর্টের শতবর্ষ উপলক্ষে একটা লেকচার ছিল গণপ্রহার হত্যা। সেখানে বলছিলাম যে আসলে মাসকে বুঝতে হয়, যেভাবে গণপ্রহার হত্যা করেছেন মানুষের মধ্যে একটা ভালো এবং খারাপ দিক থেকে করতে হবে। এবং এখানে দুজন আছেন, একজন পুলিশের, একজন আইপিএস আছেন যিনি সাইকোলজি দিয়ে পিএইচডি করেছেন, একজন চিকিৎসক আছেন যিনি মনোরোগ চিকিৎসক। দুজনেই আমার আগে বক্তব্য রাখতে গিয়ে বললেন, বিখ্যাত একজন মনস্তত্ত্ববিদের কথা বললেন যে এগুলো বলছেন। মনস্তত্ত্ববিদের সমস্ত তত্ত্বগুলি কিন্তু বাতিল হয়ে গেছে। ফ্রয়েডের সমস্ত তত্ত্ব বাতিল। 1, 2 হলো ফ্রয়েড এরকম কিছু কোথাও লেখেনি, ওনাদের সামনে বলছে। ওনারা যা লিখেছেন বলে বললেন এগুলো কোথাও লেখেনি। 3, ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা স্টেডিয়ামে হবে। আমি জনাটেক ছেলে মেয়ে নিয়ে গিয়ে পুলিশ কমিশনের সামনে বলছি অ্যাবান্ডান করবো বলে অ্যাবান্ডান করতে চলে আসছে। তার একটা সায়েন্স আছে, সেই সায়েন্সটা না বুঝলে মানুষের জনগণকে কীভাবে কন্ট্রোল করবে কিছু পারবে না, এটা বলেছিলাম, সেটাই লেখা আছে। কিন্তু আমি বলছি যে মরিস সোলের ব্যাপারে হালেলুয়া করে জন্মা, মানে 50,000 লোক কাঁদছে, তার মধ্যে উল্টো কাউন্টার হিস্ট্রিয়া করতেও তো পারি। সুতরাং এই পাবলিক সাইকোলজিটা যে যত ভালো বোঝে সেই তত ভালো কন্ট্রোল করতে পারবে। কেন এই প্রসঙ্গে বললাম যে আমি জানি যে মানে কীভাবে মানুষের সহানুভূতিটা অর্জন করব, কীভাবে মানুষের ভালোবাসাটা অর্জন করব, কীভাবে মানুষের আস্থাটা আমি অর্জন করব এবং আমি সঠিক নীতিটা তাদের কাছে তুলে ধরতে পারবো। যেই মিশন নেবো সেই নীতিতে সাকসেসফুল হই। সেই জন্য আমার ওয়েটাকাতে চেঞ্জ করছি, কিন্তু একটা জিনিস বুঝি জনগণের সঙ্গে মিশে গিয়ে কীভাবে করবো। আজকে সকাল থেকে ফোনে কথা শুনতে শুনতে এই যে যাবো না, পুলিশ দেবে না বলেছে, অমুক দেবে না বলেছে, আরে প্রোটেকশন ছাড়া চলে যায় না, ম্যাক্সিমাম মারবে। এতে গিয়ে অনুষ্ঠান করতে পারছে পঞ্চায়েত অর্ডার নিয়ে, ছেলেমেয়েরা মানে আদিবাসী 500 ছেলেমেয়ে দেখছে তো। এই যে দেখা, এটা তো প্রায় ফোনেই করা হচ্ছে আমাদের সমিতির ছেলেমেয়েদের, এগুলো সবগুলোই করা সম্ভব। আপনার কী প্রসঙ্গে এটাতে এলাম? না, আমি যেটা প্রসঙ্গটা ছিল মূলত এইরকম, যেটা হচ্ছে যে আপনি বলছেন যে ছাত্র শান্তির ব্যাপার। হ্যাঁ,
সেটাতেই বলছি যে আমি কিন্তু বেসিক্যালি ওই প্রশ্নটা করলাম। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আমি কেন যেটা আমি ধরো যে কেউ হতে পারে, তিনি হয়তো নিজে মানসিকভাবে এগুলোকে বা সমর্থন করেন না, কিন্তু পাবলিকের চাপে একটা পর্যায় পর্যন্ত তিনি রেজিস্ট করতে পারবেন, তারপর তিনি রেজিস্ট করতে পারলেন না। আর রেজিস্ট করতে পারলেন না বলে তার মধ্যে একটা অন্য সংকট তৈরি হতে পারে যে তিনি বোধহয় তার নিজের বিশ্বাসটাকে শেষ মুহূর্ত পর্যন্ত লালন করতে পারলেন না। এটা ঠিক, এইখান থেকে একটা সংকট, ঠিক, একদম ঠিক। এই সংকটটাকে আমি বলছি যে ধরুন আমার কথা ছিল, এই সংকট যদি এই সংকটটা আপনি মানেন তো যেরকম একটা সংকট তৈরি হয়, হ্যাঁ, এই সংকটটাকে একজন যুক্তিবাদী মানুষ কিভাবে মোকাবিলা করবে এবং কিভাবে বা তার থেকে তার উত্তরণ করবে। আমি দুটো জিনিস হয়, এক হলো সংকটটা তৈরি হওয়ার আগেই সেটাকে ফেস করা, অর্থাৎ যেটা বললাম যে যেই হোক, অন্য জাতে হোক, হিন্দু মুসলিম বিয়ে হোক, অমুক হোক তমুক হোক, যেখানেই গ্রামে গঞ্জে আমাদের ছেলেমেয়েরা সংকটে পড়েছে, আমরা গেছি এবং আপনাদেরকে সব কিছু কোথাও কিছু আজ পর্যন্ত কোথাও কিছু বিভ্রাট হয়নি, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই বড় বড় সংকটের সম্ভাবনা ছিল, কিন্তু পাবলিক সাইকোলজি বুঝলে সেগুলোকে ওভারকাম করা যায়। এটা হ্যাঁ। দুই, কেউ যদি কি সংকটে পড়ে যান, তার সঙ্গে কীভাবে কাউন্সেলিংটা হবে সেটাও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তাকে আহারে উড়ে করার দরকার নেই, বেশি আহারে উড়ে করলে সেটা কিন্তু সংকট বাড়িয়ে দিতে পারে। এটা বলতে পারি, বেশি সহানুভূতি অনেক সংকট বাড়ায়। যেমন একটি ছেলের মা মারা গেছিল, রানার কথা ওখানে লেখেছে না, যে সবচেয়ে বেশি রাজনীতির কথা লিখেছে রানা হাজরা আসলে যাদবপুর ইউনিভার্সিটিতে একসময় জিএস ছিল, ও ইঞ্জিনিয়ারিং পাস করে গেছে, ভালো রেজাল্ট নিয়ে, অর্থাৎ 89% মার্কস পেয়েছে ইঞ্জিনিয়ারিং। রানা যেতে পারেনি, কিন্তু ফোনে ফোনে আমার সঙ্গে যে বিভিন্ন সময় কথা বলছে ও, কিন্তু ওর মা মরে যাওয়ার 7 দিন পরে ফাইনাল দেবে, সবাই মিলে এত সহানুভূতি জানালো, ও মাকে খুব ভালোবাসতো, যার জন্য পাজল থেকে সমস্ত কোশ্চেন অ্যান্সার, তো কোন কোশ্চেনে কী অ্যান্সার সব ভুলে গেছে। এই ভুলে যাওয়া অবস্থাতে ওদের কলেজের ছেলে যখন ফোন করলো, বললাম কাজোড়া থেকে একদম এখানে নিয়ে আসতে, নিয়ে এলো, কোনো কিছু নিয়ে ছেলেটাকে ছেড়ে দিলাম, টিভিতে একটা খেলা হচ্ছিলো, দেখালাম। দুপুরবেলার পর মানে একটা জ্যোতিষী সম্মেলন হচ্ছিল, জ্যোতিষীদের সম্মেলন হচ্ছিল, সেই সম্মেলনটা গিয়ে ঘন্ডুল করে দিয়ে আমরা চলে এলাম, আড্ডা মস্তিতে রইলাম। প্রতি বললাম যাবে, পরীক্ষা যাবে না, গিয়ে পরীক্ষা তো লিখে দিলাম, সবই মনে পড়ে যাবে। বললো তো কিছু সহানুভূতি জানালে এরকম যে হয় সেটা জানতাম, এই স্টোরিটা কিন্তু লেখা আছে নানারই লেখা। তো এরকম ধরনের তো আমরা দেখেছি যে অত সহানুভূতি কিছুই না জানিয়েও কিন্তু জানা যায়। আমি বাবার একমাত্র ছেলে, সাথে বলে আমাকে তো বোঝে আমার লোকের কোনো অভাব আমি দেখি না। তাতে কি আছে, কোনো ঝগড়া করিনি, ঝাড়ি করিনি, কিচ্ছু করিনি। কি এলো, গল্প সল্প করলাম, যারা আত্মীয় স্বজনরা একদম পুরীকে নিয়েও চলে এলেন আত্মীয় স্বজনরা, দুই দিদি ঠিক আছে বসে, সবার সঙ্গে সুন্দর কথা পুরী করলাম। মেয়ে ত্রিসন্ধ্যা জব করেন কিনা, মানে নিজে রান্না করে খান কিনা, মাছ মাংস খাওয়া সমস্ত কিছুই উনি পারেন না, মেনে চলতে না। আপনি তো সূর্যবতীত হয়েছেন, ওই বইগুলো দেখালাম, ত্রিসন্ধ্যা জব না করলে তাকে তখন সূর্যবতীত হয়। আপনি আমার থেকেও তো নিচু, আপনি আমার বাবার শ্রাদ্ধে পরিণত করবেন কি তালিকা, এই দেখ কী কাণ্ড, কাকে নিশ্চয় বলে হাসতে হাসতেই প্রায় বার করে দেবে। এরকম মজা করেও যে কত কিছু করা যায়, প্রকটভাবে লড়াইয়ের খুব একটা কম করি। না, আমি বুঝতে পেরেছি, আসলে সবসময় এটা নয় যে কেউ এসে কাউকে, এটা গ্রামে গঞ্জে কিরকম ঘটনা ঘটছে সেখানে একটা চাপটা অনেক বেশি। এখন আমি যদি এটা না করি, আমাকে কি আমার আত্মীয় মারতে আসবে, তা নয়। আসলে একটা সংকট তৈরি হয়, সত্যি তাই। সংকট তৈরি যখন হয় তখন আমার মনে হয় তার থেকে বেরোবার একটা ভালো রাস্তাই হলো, আপনারা তো কাউন্সেলিং করেনি, সেখানেও যদি কেউ আসে আপনারা নিশ্চয়ই পারবেন তাদেরকে উত্তরণের রাস্তা দেখাতে। আমরাও একই রকম চেষ্টা করতে হবে। শেষ প্রশ্নে আসছি, ভয়ঙ্কর প্রশ্ন। আচ্ছা, আপনার যে পথ চলা, এটা তো আসলে উজানে পথ চলা।
আমি এবং উদ্যান ভাটা দেখি না, আমি আরামসে আছি। না, এটা আসলে তুমি জানি পথ চলা, এবং এই পথ চলার একদিকে যেমন একটা মহত্ব আছে, এবং সেই তার পাশাপাশি একটা ক্লান্তিও বোধহয় আছে। আমার দুটোই 1 মিনিটে বোঝায়। আসলে আমি এই টোটাল ব্যাপারের মধ্যে কোনো মুহূর্ত দেখি না, কোনো স্যাক্রিফাইস দেখি না, কিছু না, কারণ এই ব্যাপারটা এনজয় করি। এটাই বোধহয় আমার এনজয় করার একটা সবচেয়ে ভালো রাস্তা। আমি খুব আনন্দ পাই এক একটা করে জয়। আমি খুব যে আমি মানে কতটুকুন কী করেছি সেটাকে কেউ যদি স্যাক্রিফাইস মনে করে, কিছু না, আমি সত্যিই এনজয় করি সমস্ত ব্যাপারটাতে। আমি কি দিলাম, কি রাখলাম, সমস্ত কিছু ব্যাপারটা উঠতে আমি সব কিছু ব্যাপারটাকেই এনজয় করি। হ্যাঁ, এর সঙ্গে অন্য একটা প্রশ্নও ছিল, সেটা হ্যাঁ, হচ্ছে কি? যে ধরুন আপনার পাশের বাড়িতে বা আপনার বাড়ির পাশে যে কালী মন্দিরটি আছে, এবার আপনি যখন রাস্তায় বেরোন, যখন দেখেন যে ওই কালী মন্দিরের সামনে লোকে মাথা মাথা হাত তুলে প্রণাম করছে বা ইত্যাদি ইত্যাদি, এইটা দেখে কি আপনি কখনো ক্লান্ত বোধ করেন? একদম না। খালি এইটুকুন বুঝি যে কালী মন্দিরে সবচেয়ে বেশি ভিড়টা হয় হয়তো বগলা মন্দির, শিবলিঙ্গের জল ঢালার জন্য। তখন কারা কারা ঢালছে তাদের দিকে অবাকে দেখি, এরা শিক্ষিত কতখানি, কীভাবে নির্বোধ, মানে আমার যেন মনে হয় কতগুলো গরু বা কতগুলো ছাগলের মুখ ওদের মধ্যে দেখতে পাচ্ছি, কল্পনা করলে হাসি পায়। আমার ছেলে এলেও হাসতে থাকে, আমার নাতি যে এখন 3-তে সবে উঠলো, সেও হাসে, বলে এটা কি অদ্ভুত না, যা নেই সেটা পিছনে দৌড়াচ্ছে আর খরচা করছে। এটা মানসিকভাবে তৈরি হয়েছে ছোটোবেলা থেকে। আমার কোনো রকমের এই জন্য বিষণ্ণতা বোধই করি না, কারণ দুদিনে এটা হওয়ার না। হাজার হাজার বছর ধরে যেটা আছে, 20 বছরে আমরা যা করেছি সেটাই সাংঘাতিক, ভাবাই যায় না, স্বপ্নের অতীত। কেউ স্বপ্নে ভাবতে পারবে না এত কিছু। ধরা গেল আপনি যদি নাকি তখন হিন্দুস্তান ইয়ারবুকের সময় ছিল, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে ধরা গেল আপনি 92 সালে পৃথিবীতে এথিস্ট বা হিউম্যানিস্টের সংখ্যা 2%। এখন 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 মানে বইটা দেখে নিন, মালানা মনোরমাতে সেটা হয়ে গেছে পৃথিবীর মানে খ্রিস্টানদের পরেই জনসংখ্যা 22%। তা এত কীভাবে বাড়লো? আমরা বাড়ছি, আমরা বুঝিয়ে দিচ্ছি, আমরা বাড়ছি। এটাই তো সবচেয়ে সাংঘাতিক, যে হিন্দুদের থেকে বেশি আমরা জনসংখ্যা। ভালো লাগে মানে এটার জন্য কোনো ক্লান্তি নেই? না না, কোনো ক্লান্তি নেই। আপনি তো ওটা শুনলেন আমার শারীরিক দু একটা অসুবিধা আছে, কিন্তু তাতেই ক্লান্তি নেই। এই বলতেও ক্লান্তি নেই, দৌড়তেও ক্লান্তি নেই, অপারেশনের ক্ষেত্রেও মানে কোনো অ্যাকশনের ক্ষেত্রেও আমার কোনো ক্লান্তি নেই, কিছু নেই। রবীন্দ্রনাথের একটা গান আছে, সেটা হচ্ছে কিছুই তো হলো না। এই গানটা কখনো মানে শুনে কি তার সুর বা তার কথা আপনাকে আচ্ছন্ন করে? না না না, কিছুই তো হলো না মানে তার কি হয়েছে কি হয়নি সেটা তার ব্যক্তিগত। আমি তো সবসময় বুঝি সত্যি যা মানে 20-22 বছরে যা করেছি, আমাদের সমিতি যা করেছে, সেটা তো একটা ইতিহাস। সেটা বিবিসি ফিল্মটা দেখলে বোঝা যায়। আজ থেকেও অনেক বছর আগে সে বলছে যে মানে কি অসাধারণ কাজ, পৃথিবীর কোনো দেশে এরকম ধরনের যুক্তিবাদী আন্দোলন হয়নি। বিবিসি তার গুডবাস্টার্সে বলেছে, সে সিডি আছে, সে ক্যাসেট আছে, বলছে। এমনকি মনেই করছে বাম রাজনীতিতে সরাসরি একটা বিভাজন এসছে আমাদের দেশে, আমাদের পক্ষে এবং বিপক্ষে। এগুলো তো সাংঘাতিক সাংঘাতিক ব্যাপার না? এটুকু বলতে পারি না, আনন্দ ছাড়া কিছুই নেই। মানে তাহলে কি আপনি ওই গানের পরিবর্তে আনন্দধারা বইচি বিমনের গানটাকে বেশি সমর্থন করবেন, মানে পছন্দ করবেন? না না, সেটা আলাদা। যে কোনো সময় আনন্দের গান ভালো লাগে, এটা সেটা কথা। আনন্দের মুহূর্ত ভালো লাগে, কে কোনটাতে আনন্দ পাবে সেটাই। আমার যে কোনো একটা জয়, একটা কোনো কিছু আমাকে ভীষণ আনন্দ দিতে পারে, যে কোনো একটা লড়াই আনন্দ দিতে পারে, লড়াইয়ের মুহূর্ত আনন্দ দিতে পারে। আমি কোনো দুঃখে থাকাটাও পছন্দ করি না, দুঃখে নেইও, কিচ্ছুতেই নেই। কারণ আমার মনেই হয় এই সেই রাজনীতিবিদদের মতন সে যেন ঝাঁটাতে এটা করবেন ওটা করবেন, আমি একদম নেই। মানে হাসি খুশিভাবে মানুষকে ভালোবাসতে শেখো, মানুষ ঠিক বুঝতে পারবে। রাজনীতিবিদদের, তথাকথিত রাজনীতিবিদদের খুব ওরা চিনে ফেলেছে। আমরা বরঞ্চ খুব ভালো আছি, হাসি খুশিভাবে থাকো, মানুষকে ভালোবাসো, মানুষ ভালোবাসবে। এটাই আমাদের শেষ কথা বলতে চাইছি।
মানুষ তো খুব ভালো বোঝে কে কাকে ভালোবাসছে। শেষ প্রশ্নটা এইটাই যে আপনি যে একটা সার্বিক একটা যে মানে কি বলবো পজিটিভিজমের যে কথা বলছেন, সবসময় যে একটা পজিটিভ থাকার কথা বলছেন, এবং তার সঙ্গে আমি জড়িয়ে নিতে চাইছি আপনার সামগ্রিক কাজকর্ম, আন্দোলন, তার তাত্ত্বিক মূল্যায়ন, এর সঙ্গে আমি একটু মিলিয়ে ধরতে চাই। আপনি যদি 70-এর দশকে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিজেকে নিয়োজিত না করতেন, তাহলে কি এতদূর আসতে পারতেন? এবং এই পজিটিভিজমের পেছনে সেই সময়কার রাজনৈতিক শিক্ষা বা ভাবনার কতটা অভিক্ষেপ রয়েছে? অর্থাৎ 70 দশকে রাজনীতিতে ঢোকার পেছনেও তার আগে নিশ্চয়ই একটা চেতনার ব্যাপার ছিল, কারণ আবেগে যায়নি বলেই আমি জানতাম যে হঠাৎ করে ঝট করে বসে যেতে চাইলে আমার জীবনটাও চলে যেতে পারে। সুতরাং কোথায় ভুল হয়েছে সেটা ঠিকঠাক মতন বুঝে নিয়ে আবার আন্দোলনটাকে কি কি রূপরেখা দেওয়া যেতে পারে সেটাকেও তো বুঝে নেওয়ার একটা ব্যাপার, একটা প্রক্রিয়া চলছিল। তাদেরকে নিয়ে সংগঠন করব, কিভাবে করব, তার গণতান্ত্রিকরণটা কিভাবে হবে, সমস্ত কিছু নিয়ে একটু একটু করে আমার গড়ে ওঠা। নিঃসন্দেহে ওই সবাইকার একটা নিশ্চয়ই একটা আমার জীবনে একটা ভূমিকা গ্রহণ করেছে, কিন্তু ওইখানেই থেমে থাকেনি। কারণ ওখানে অনেকে ফান্ডেড এনজিও করেছেন, অনেকে বিশাল নিয়েছেন, অনেকে আমেরিকায় চলে গেছেন, আলাদা যে যার মতন করেছেন, আমি আমার মতন করেছি। এটাতেই আমার মনে হচ্ছে, এটাই আমার ভালো লাগছে, আমার মতন আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। বাহ, দারুণ, খুব এনজয় করলাম।